সাবেক এনসিসির বিচার অবশ্যই হতে হবে বললেন রিজভী। নির্বাচিত সরকার থাকলে মব এড়ানো সম্ভব হতো মন্তব্য মিন্টুর। কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। দাঁড়িপাল্লা প্রতীক সহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিল নির্বাচন কমিশন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক বলছে দলটি। টিলিপের দুর্নীতি মামলা 30 জুনের মধ্যে বন্ধের দাবি। হাস্যকর মন্তব্য। দুদক চেয়ারম্যানের হাজির না হলেও চলবে বিচার কাজ। চট্টগ্রামে কিছু শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলছে শিক্ষা বোর্ড। অপেক্ষা পরিণত হয়েছে আক্ষেপে। পাকা হয়নি রাস্তা। পটুয়াখালী আউলিয়াপুরের মুচিরপুর ব্রিজের 2 কিলোমিটার রাস্তায় মরণফাঁদ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে শান্তির পথ তৈরি হবে মন্তব্য ট্রাম্পের। ইসরায়েলকে শাস্তি দেওয়ার দাবি ইরানের প্রেসিডেন্টের। এবং কলম্বোর শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শিঙ্কোলিস স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। 3 সিসির বিচার অবশ্যই হতে হবে জানিয়ে মবের পুনরাবৃত্তি যেন না হয় তা সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ফ্যাসিস্টের দোসর পুলিশ সদস্যরা আদালতে আসামিদের নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ তার। আর নির্বাচিত সরকার থাকলে মবের সুযোগ তৈরি হয় বলে দাবি দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর। সাইফুল রিপনের প্রতিবেদন। নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শেখ হাসিনার ইচ্ছামাফিক নির্বাচন করায় অবশ্যই কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা ও কাজী আব্দুল আওয়ালের বিচার হতে হবে। তবে তা হতে হবে আইনসঙ্গতভাবে। মব সৃষ্টিতে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন রিজভী। আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান তিনি। যেই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। এদিকে রাজধানীর উত্তরার আজমপুরে 31 দফার গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। মত সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। কারণ মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। সংস্কার, বিচার, নির্বাচন নিয়ে বিতর্ক ছড়িয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের ভিতরে অনেকে আছেন, বিভিন্ন দল হয়তো থাকতে পারে যে আগে বিচার পরে সংস্কার, আগে সংস্কার পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, এখন দেশেরও নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি বাংলাদেশের একজন রাষ্ট্রীয় নেত্রী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংঝাও। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এসব আশা ব্যক্ত করেন তিনি।
বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে চীনের আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করে বিএনপি। পরে সফররত প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিস সুন হাইয়ানের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। একই সঙ্গে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া দেশের মানুষের গণতন্ত্র চর্চায় ও উন্নয়নে দলটি কাজ করবে বলে জানান জামায়াতের আইনজীবী। মাহবুব তামিমের প্রতিবেদন। 2009 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে ইসির দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে 2016 সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর 2018 সালে জামায়াতে ইসলামের প্রতীক সহ নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর বহু কাঠখড় পুড়িয়েও রাজনৈতিক রোষানলে রাজনীতিতে ফিরতে পারেনি দলটি। সবশেষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালের 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তনে 5 আগস্টের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে হাইকোর্টে রিট করে দলটি। শুনানি শেষে চলতি বছরের 1 জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের নির্দেশে 4 জুন দলীয় প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি। অবশেষে মঙ্গলবার দলটির নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় দেশের মানুষের গণতন্ত্র চর্চা ও উন্নয়নে কাজ করবে দলটি, এমন প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াতের আইনজীবী। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই একাকার হয়ে জামায়াতে ইসলামীর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন, এটাও আমরা প্রত্যাশা করি। নিবন্ধন ফিরে পাওয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক বলছেন জামায়াত নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে বলেও জানান তারা। নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটা তো এক ধাপ অগ্রগতি আলহামদুলিল্লাহ। গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ব্যাপারে আমরা আস্থা রাখতে চাই, কারণ এটা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার দায়িত্ব পালন করছে। নিবন্ধন ফিরে পাওয়ায় দলটির নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 8,974 কোটি টাকার 17 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক সভায় এ অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 8,974 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,180 কোটি টাকা, 34 লাখ টাকা প্রকল্প ঋণ 5,563 কোটি 43 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি 51 লাখ টাকা। এর মধ্যে নতুন 11টি, সংশোধিত 5টি এবং মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার কারণে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে, এমন প্রশ্ন তুলে ব্রিটেনকেই খাটো করেছেন টিউলিপ। মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আইনজীবীর মাধ্যমে টিউলিপের পাঠানো চিঠিতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা 30 জুনের মধ্যে বন্ধের দাবিকে হাস্যকর বলেছেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেন, টিউলিপ উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে চলবে বিচার কাজ। বিস্তারিত ফজলে আদিত্যর রিপোর্টে।
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যখন আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক, ঠিক তখনই আইনজীবীর মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে টিউলিপ। 30 জুনের মধ্যে তার বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে টিউলিপের চিঠিতে। টিউলিপের দাবি, দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। এসব নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি দুদক চেয়ারম্যান আব্দুল মোনেম। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে, এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। এমন কি কখনো হয় যে আপনি একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন আপনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেন তাহলে বুঝে নেব আমার মামলা শেষ? এভাবে চিন্তা করুন। আসুন, আমাদের দেশের একজন খুন করে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে তারপর একটা চিঠি দিল আদালতকে, যদি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন তাহলে আমি ধরে নেব যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর। সংস্থাটির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবে টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে এসেই তাকে আইনি মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মামলা আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। টিউলিপ সহ দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাইবে বলেও জানান আব্দুল মোনেম। আমরা অলরেডি কারো ক্ষেত্রে আমরা গিয়েছিও। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বগুড়ায় কিশোর গ্যাংয়ের 2 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে সদর উপজেলার রাজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের বাড়ি থেকে 3টি বার্মিজ চাকু, 26টি দেশীয় অস্ত্র, 16টি মুঠোফোন সহ ছিনতাইয়ের সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে এই দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্রগুলো ব্যবহার করে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার জন্য জড়ো করতেছিল অস্ত্রগুলো। আমরা এই অভিযান পরিচালনাকারে আমাদের যৌথ বাহিনী টিম 2 জনকে আটক করে আমরা যৌথ বাহিনী টিমে আমাদের অস্ত্রগুলো জব্দ করি। দেখছেন সংবাদ সকাল। এইচএসসি ও সমমানের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। 26 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। চট্টগ্রাম বিভাগের 11টি জেলার প্রায় 2 লাখ পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন পরীক্ষার্থীরা। দ্রুত পরীক্ষা শেষ করে জীবনের লক্ষ্যে পৌঁছানো তাদের স্বপ্ন। প্রিপারেশন এখন নিয়ে ফেলছি, যেহেতু এখন পরীক্ষাটা যদি না দিই তাহলে আমাদের প্রিপারেশনগুলো নষ্ট হয়ে যাবে। যারা পরীক্ষা দেওয়ার মন মানসিকতা রাখে, প্রস্তুতি ভালো, তারা পরীক্ষা দিবে। তবে রয়েছে এর ব্যতিক্রমও। কিছু শিক্ষার্থী করোনা, জুলাই আন্দোলন, রাষ্ট্র সংস্কার সহ নানা বিষয়ে সময় দিতে গিয়ে ভালো প্রস্তুতি নিতে পারেনি, তাই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন তারা। আমাদের বন্ধু বান্ধব করোনা আক্রান্ত, ডেঙ্গুতে আক্রান্ত, আমরা চাচ্ছি না আমরা যে একটা ক্ষতির সম্মুখীন হই, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এমসিকিউ এবং আমাদের যে সিকিউ কোশ্চেন আমরা একসাথে পাস চাচ্ছি। তবে এ নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এমসিকিউ, সিকিউ ব্যবহারিক তিনটাতে তারা কমপ্লিটলি একটা মার্জিনে অর্থাৎ 33 পেলে তারা পাস চাচ্ছে। এখন তুমি পরীক্ষা দেওয়ার আগে যদি বলো যে আমার এইটা চাই, এটা ওদেরকে আমি বুঝেই বলেছি। এই সময়টা পরীক্ষার্থীদের জীবনে বড় এক চ্যালেঞ্জ। ওরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রাখছে বলে জানান অভিভাবকরা। পরীক্ষা যদি পেছালে বাচ্চাদের এটা ভেঙে যাবে, একটা যে একটা স্পিড আছে মনোবলটা ভেঙে যাবে, পেছানোর দরকার নাই। মা বাবা, ভাই বোন, বড় ভাই বোন যারা আছে সবাই আপনারা তাদের পরীক্ষার দিনগুলোতে বা আগের দিনগুলোতে কয়েকটা দিন, 1 সপ্তাহ থেকে শুরু করে 1 মাস তাদের প্রতি যত্নশীল হন। শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে এমন প্রত্যাশা শিক্ষকদের। আমরা সবসময় আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে গেছি এবং ছাত্রছাত্রীদের আমরা সবসময় পরীক্ষামুখী রেখেছি এবং তারাও ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে। আশা করি আমাদের প্রস্তুতি ভালো, পরীক্ষায় ভালো ফলাফল করবে বলে আমরা প্রত্যাশা করি। এই পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা জীবনে এগিয়ে যাবে, সামনের সুন্দর বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে, এই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপেক্ষা পরিণত হয়েছে আক্ষেপে।
তবুও হয়নি পাকা রাস্তা। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুর ব্রিজ থেকে 2 কিলোমিটার রাস্তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। সড়ক নিয়ে ভোগান্তিতে বিভিন্ন উপজেলার বাসিন্দারা। বর্ষা মৌসুমের এই ভোগান্তি থেকে বাঁচতে সড়ক পাকা করার দাবি স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। প্রথম দেখাই মনে নাও হতে পারে এটা কোনো রাস্তা। স্বাধীনতার 54 বছর পরও পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুল বাজার ব্রিজ থেকে শারিকখালী পর্যন্ত সংযোগ সড়কটি এখনও পাকাকরণ হয়নি। ফলে 2 কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ আউলিয়াপুর, জৈনকাঠি ও কালিকপুরের 3 ইউনিয়নের প্রায় 5000 মানুষকে। চলতি বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর। আডু ময়না কাদা হয়, পোলা পাইতে হাঁটতে পারে না, পড়তে যেতে পারে না, পিছলা খেয়ে পড়ে যাইতে হয়। রাস্তাটা হইলে কি একটু চলাচল করতে ভালো হইবে বর্ষাকালে। জন্মের পর রাস্তায় একটু মাটি দিয়ে দেখিনি, ইট পাথরের অত দূরের কথা। 3 ইউনিয়নের শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই সড়কটি। এখনই উন্নয়ন সৃজনই রাস্তায় চলাচল করা যায় না। বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা থাকে, পানি থাকে। এখনো তো গাড়ি চালাইয়া শান্তিকরণ যায় না। আর বর্ষাকালে হইলে তো হাঁটু কাদা হইতে ঢুকাই যায় না, কষ্ট শেষ নেই কোনো। এই শীঘ্রই সরকারের কাছে দাবি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের চলাফেরা খুবই কষ্টকর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, জেলার অবকাঠামো উন্নয়নে একটি প্রকল্প তৈরি হচ্ছে, যেখানে সদর উপজেলার রাস্তাটির সংস্কার প্রস্তাবনাও যুক্ত করা হয়েছে। পটুয়াখালী জেলা অবকাঠামো উন্নয়ন একটা প্রকল্প তৈরি হচ্ছে। এই প্রকল্পতে আমরা আউলিয়াপুর ইউনিয়নের, সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের রাস্তাটি প্রস্তাবনা প্রেরণ করছি। এটা আগামী জুলাইয়ের পরবর্তীতে এই প্রকল্পটা রান করবে। 3 ইউনিয়নের মানুষের যাতায়াতের জনগুরুত্বপূর্ণ এই সড়কটি কর্তৃপক্ষ দ্রুত পাকা করে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘব করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবার এসেছে আষাঢ়। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বৃষ্টি ছড়া দিনগুলো বাংলার মানুষ এখন উপভোগ করছে ভালোবাসা নিয়ে। আবেগঘন বাঙালি জীবনে বর্ষা আসে অন্যরকম আবেদন নিয়ে। বর্ষা নিয়ে রচিত কবিতা, ছড়া ও গানে সমৃদ্ধ বাংলা সাহিত্য। বর্ষার রোমান্টিক রূপের ব্যবহার, প্রেম ভালোবাসার মিশ্রণে গল্প উপন্যাসও এসেছে ভিন্ন ব্যঞ্জনা। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। দৃষ্টিতে বৃষ্টি ঝরে, প্রকৃতিতে নিত্য মেঘ বর্ণার। আবেগঘন বাঙালি জীবনে বর্ষা আসে অন্যরকম আবেদন নিয়ে। মেঘরং প্রকৃতিতে মন পাতলেই কানে বাজবে জলের ঝংকার। মেঘ হাসি ছড়িয়েছে কদম বনে। কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আবারও এসেছে বর্ষা। বর্ষা প্রকৃতিকে করে সবুজ, পুষ্প পল্লবকে করে সুশোভিত। বৃষ্টির অঝোর ধারা প্রকৃতিকে সাজায় নতুন রূপে। প্রকৃতিও প্রিয় মানুষটির মতো অভিমানী, অবহেলা সইতে পারে না। আর সেই মান অভিমানের পালাই আষাঢ় শ্রাবণ বাড়িধারায় গ্রাম নগরে মানুষের নিবঞ্জন হয় বৃষ্টির অভিসারে। কারো কাছে বর্ষা মানে দুঃখ বিলাস, কারো কাছে হলো প্রেমের আগমন, কারো কাছে হলো স্মৃতিচারণ। বিভিন্ন রকম মানে এক একজনের কাছে বর্ষা এক এক রকম। বর্ষা হলেই মানে আমার দাদু বাড়ির কথা মনে পড়ে, অথবা নানু বাড়ির কথা মনে পড়ে, যেখানে আমরা আসলে বৃষ্টি হলেই দেখা যায় পুকুরে ঝাঁপাইতাম। হলে যেহেতু থাকি, বান্ধবীদের সঙ্গে মুড়ি পার্টি করি এরকম, কিংবা আমাদের হলের মাঠে আমরা বৃষ্টি যাপন করি। বর্ষা কি তবে নির্জনে তাড়িত করে, পরিচিত করে বিরহে? বিচ্ছেদ উদযাপনের সেই রং বর্ষা মাখিয়ে দেয় প্রকৃতিতে। বর্ষা আনন্দের বিষয়, বর্ষা প্রাণ প্রাচুর্যের বিষয়। আমাদের বাঙালি জীবনে বর্ষা হচ্ছে আমরা বলি ফার্টিলিটি কাল্টের বিষয়, অর্থাৎ কিভাবে নতুন ফসল আসবে, এটা কৃষকের জন্য আনন্দের। বর্ষাই বুঝি প্রকৃতিকে প্রণতি জানানোর সঠিক লগ্ন। বর্ষায় সজীব হয় ফসলের মাঠ, উর্বর হয় ভূমি। মেঘ বৃষ্টির আদরে জল হয়ে ওঠে চঞ্চল। এটা যেমন সাহিত্য, সঙ্গীত এবং কবিতায় এবং আমাদের চিত্রশিল্পে এর যে নিবিড় পরিচর্যার মাধ্যমে রূপায়ণ ঘটেছে, তেমনিভাবে এখানকার মানুষের মধ্যে
বর্ষাকালের প্রভাব দিগন্ত বিস্তারী বলতেই হবে আর কি। বর্ষাকালে অর্থনীতিতে বিশেষ করে কৃষকদের একটু দুর্দশাটা বাড়ে, কেননা আমরা জানি যে বর্ষাকালে অর্থনীতিতে অনেক ফসল আছে, সেগুলো ফসলের জমিতে পানি উঠে যায়। পানি উঠে গেলে সেই ফসলগুলো তাড়াতাড়ি কৃষকদের বিক্রি করতে হয়, যার ফলে তখন যোগানটা বেড়ে যায়। যোগান বেড়ে গেলে বাজারের দামটা কমে যায়। বর্ষা অর্থনীতিতে প্রাণ আনে যেমন, তেমনি আবার নগর অব্যবস্থাপনায় বৃষ্টির অবিরাম ঝরে পড়া দুর্ভোগও আনে জনজীবনে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরান ইসরায়েল নতুন করে যুদ্ধবিরতি ভঙ্গ না করায় প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদে শান্তির পথে নিয়ে যাবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, 12 দিনের লড়াইয়ে দখলদারকে ঐতিহাসিক শাস্তি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী। আর নেতানিয়াহুর দাবি, এ যুদ্ধের বিজয় প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। লুৎফর কবিরের রিপোর্ট। ইরানের কোম শহরে শোকের মাতম, চোখের জলে নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারান 6 শতাধিক মানুষ। ইরান ইসরায়েল লড়াই পরিচিতি পেয়েছে 12 দিনের যুদ্ধ হিসেবে। যুদ্ধবিরতির প্রথম কয়েক ঘন্টা হামলা পাল্টা হামলা ঘটলেও পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যকে শান্তির দিকে নিয়ে যাবে। ইসরায়েল নতুন করে হামলা না চালানোয় আমি কৃতজ্ঞ। এটি দীর্ঘমেয়াদে শান্তির পথ সৃষ্টি করবে, আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আমার মতে তারা দুর্দান্ত একটি জাতি। ইরানের মানুষ ভালো ব্যবসায়ী। এ সময় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা আছে কিনা এ নিয়ে উঠেছে প্রশ্ন। আমি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে নই। যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত দেখতে চাই। শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য একটা দেশে বিশৃঙ্খলার প্রয়োজন। আমরা এসব চাই না। তাদের নিজেদের পুনর্গঠনে মনোযোগী হওয়া উচিত। গত 13 জুন শুরু হওয়া যুদ্ধের ইতি টেনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার এক বার্তায় বলেছেন, দখলদার ইসরায়েলকে ঐতিহাসিক জবাব দিয়েছে সশস্ত্র বাহিনী। আর এ লড়াইয়ে নিজেদের বিজয় দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 12 দিনের অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে আমরা ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছি, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। আমাদের অস্তিত্বের জন্য যেসব হুমকি ছিল তা শেষ করে দিয়েছি। প্রথমত পরমাণু স্থাপনা, দ্বিতীয়ত 20,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব ধ্বংস না করলে উল্টো ইসরায়েলই ধ্বংস হয়ে যেত। যদিও ইরানে এসব ধ্বংসের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ হলেও গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। একদিনেই নিহত অন্তত 86 ফিলিস্তিনি। মঙ্গলবার উপত্যকা জুড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে 56 জন ত্রাণ নিতে এসে ইসরায়েলি সেনার গুলির মুখে পড়ে প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা ভূখণ্ডে ত্রাণ বিতরণকে কৌশলগতভাবে ফাঁদ হিসেবে দেখছে ফিলিস্তিনিরা। মধ্য গাজার সালাহ আল দিনে নিহত হন অন্তত 25 জন। 2023 সালের 7 অক্টোবর থেকে চলা ত্রিমুখী অভিযানে প্রাণহানি ছাড়িয়েছে 56,000, আহত অন্তত 1.5 লাখ মানুষ। দেখছেন সংবাদ সকাল।